তো বন্ধুরা, রং মোশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি ২০১৯ সালে আসা ১২th হাউস মুভিটি ব্যাখ্যা করতে চলেছি। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম যার গল্প খুবই ভালো এবং কিছুটা ডিস্টার্বিং। এমন যে এই গল্প আপনার মনে অনেক দিন থেকে যাবে, তাই নিজের দায়িত্বে দেখবেন। আর বেশি সময় নষ্ট না করে চলুন আপনাদের এই ফিল্মের গল্প শোনাই। মুভির শুরুতে আমরা একটি পরিবারকে দেখি, যেখানে ছিল অমিত, তার স্ত্রী ভাবনা এবং তাদের ৪ সন্তান শ্রেয়া, শ্রুতি, স্নেহা এবং মল্হার, আর একজন ঠাকুমা। অমিতের অজয় নামের একটি ছোট ভাইও ছিল, কিন্তু সে একসাথে থাকত না। বাড়িতে তখন দীপাবলির উৎসব চলছিল, তাই সবাই খুব খুশি ছিল এবং আনন্দ করছিল। শ্রেয়া অজয়কে লুকোচুরি খেলার জন্য বায়না করছিল, কিন্তু অজয়ের হেনা নামের একটি মেয়ের সাথে চক্কর চলছিল। তার সাথে সময় কাটানোর জন্য এমনি বলে দেয়, তুমি গিয়ে লুকাও, আমি আসছি। খেলার ছলে শ্রেয়া বাড়ির থেকে একটু দূরে একটি মর্গে গিয়ে লুকায়। সে তো বাচ্চা ছিল, কি আর বুঝত কোথায় যাচ্ছে। প্রথমে সেখানে অনেক লোক ছিল, কিন্তু সবাই চলে যাবার পর সে একা হয়ে যায়। তখনই পিছন থেকে কেউ এসে তার মাথায় পাথর মারে। শ্রেয়া যখন বলে যে সে তার মাকে বলে দেবে, তখন সেই ব্যক্তি আরেকবার পাথর মেরে তাকে মেরে ফেলে। বাড়িতে সবাই শ্রেয়াকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। অমিত মল্হারকে সাথে নিয়ে তাকে বাইরে খুঁজতে যায়। তারা মর্গের পাশ দিয়েও যায়, কিন্তু কি আর জানত যে সে সেখানেই আছে। পরের দিনও তাকে কোথাও পাওয়া গেল না। এরপর একজন পাদ্রী ছুটে এসে জানায় যে শ্রেয়ার মৃতদেহ মর্গে পড়ে আছে। বাড়িতে শোকের ছায়া নেমে আসে যে এত ছোট একটি বাচ্চাকে কেউ কেন মারল। পুলিশের জিজ্ঞাসাবাদের পর অমিত জানায় যে ১ সপ্তাহ আগের কথা। তাদের প্রতিবেশী অ্যান্টনির কুকুর মল্হারের সাথে খেলত, যা তার ভালো লাগত না। পরের দিনই সেই কুকুরটি মারা যায় এবং অ্যান্টনি মল্হারের ওপর অভিযোগ করে যে সে পাথর মেরে তাকে মেরে ফেলেছে। অ্যান্টনির কাছে সেই কুকুরটি তার সন্তানের মতো ছিল, তাই হয়তো সে প্রতিশোধ নেওয়ার জন্য তার মেয়েকে মেরে ফেলেছে। এরপর সে ৭ দিন আগের একটি ঘটনা জানায়, যখন অজয় তার মায়ের কাছে জেদ করে যে বাড়ির ভাগ করে তাকে তার অংশ দিতে। অজয় তার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে অমিত তাকে চপ্পল দিয়ে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হিনা এবং অজয় বিয়ে করতে চাইছিল, তাই এটি তাদের পরিকল্পনা ছিল যে অংশ নিয়ে তারা নিজেদের সেটেল করবে। অজয় মাদক পাচারের দায়ে একবার জেলে গিয়েছিল, তাই অমিত তাকে পছন্দ করত না। তাই হয়তো সে নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য শ্রেয়াকে মেরেছে। পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি সব বললে, কিন্তু কেন তার দেহটি তুলে আনলে না? এখন ৩ দিন আগের গল্প বলা হয়, যখন শ্রেয়া অমিতকে জিজ্ঞেস করে যে সে কার মতো হয়েছে, তার না তার মায়ের। অমিত কোনো উত্তর দেয় না। এই নিয়ে ভাবনা এবং অমিতের মধ্যে খুব ঝগড়া হয়। অমিত মল্লারকে খুব ভালোবাসত এবং তাকেই নিজের আসল সন্তান মনে করত, কিন্তু শ্রেয়া, শ্রুতি এবং স্নেহাকে সে ততটা ভালোবাসত না। ভাবনার শ্রেয়া চলে যাওয়ায় খুব দুঃখ হয়, কিন্তু মল্লার এবং ঠাকুমা তাকে কোনোভাবে সামলানোর চেষ্টা করে। পুলিশ অ্যান্টনি এবং অজয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। অ্যান্থনি বলে, আমি শ্রেয়াকে ওই রাতে শ্মশানে দেখেছিলাম, আর আমিই ওকে লুকোনোর জায়গা দেখিয়ে দিই। তারপর আমার কোথাও যাওয়ার ছিল, আর ওর কথা ভুলে যাই। অজয়কে ছাড়াতে হিনা আসে এবং জানায় যে সেই পুরো রাত অজয় তার সাথেই ছিল, তাই সে কিছুই করেনি। হিনা অজয়কে ছাড়িয়ে নিয়ে চলে যায়। এখন আমরা দেখি যে ভাবনা নিজেকে সামলে নিয়ে আবার জীবন শুরু করতে চলেছে। তখনই সে এমন কিছু দেখে যে সে আরও ভেঙে পড়ে। সে দেখে যে তার সামনে শ্রুতি মৃত অবস্থায় পড়ে আছে। যেখানে শ্রুতি মরেছিল তার ঠিক ওপরে একটি জানালা ছিল, যেখান থেকে অজয় উঁকি মারছিল। তাই সবার মনে হয় যে সেই তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এখন পুলিশ তাকে আবার ধরে ভালোভাবে মারধর করে।
অজয় বারবার বলতে থাকে যে সে মারেনি, কিন্তু পুলিশ সত্য বের করার চেষ্টা করতে থাকে। একদিন ঠাকুমা পিছলে পড়ে গেলে তাকে সামলানোর জন্য কোলে থাকা স্নেহাকে ভাবনা মল্লারকে দেয়। আমরা দেখি যে মল্লার স্নেহাকে জলে ডোবাচ্ছে। ঠিক সময়ে অমিত এসে তাকে থামিয়ে দেয়। তখন মল্লার বলে যে সে শুধু তাকে স্নান করাচ্ছিল। মল্লারের এই কাজ দেখে অমিতের একটু সন্দেহ হয়। সে মল্লারকে একটি ঘরে নিয়ে গিয়ে আটকে দেয় এবং ব্যাট নিয়ে তাকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে, কি করছিলি, স্নান করাচ্ছিলি না ডোবাচ্ছিলি? প্রথমে মল্লার বলে স্নান করাচ্ছিল, কিন্তু যখন অমিত রাগ দেখায় তখন সে বলে ডোবাচ্ছিলাম। অমিত দেওয়ালে ব্যাট ঠোকে জিজ্ঞেস করে, শ্রুতি আর শ্রেয়াকেও কি তুই মেরেছিস? মল্লার বলে, হ্যাঁ, আমিই মেরেছি, ওরা দুজন আমার বোন ছিল না। এখানে অমিতের মাথা খারাপ হয়ে যায় যে এ কি করে বসল, এর মাথায় কি চলছিল, কে ওদের মারল? যদি সে ঠিক সময়ে না আসত তাহলে এই ছোট্ট বাচ্চা স্নেহা কেউ মেরে ফেলত। মল্লার এটাও জানায় যে অ্যান্টনির কুকুরকেও সেই মেরেছিল। অমিত পাগল হয়ে যায় যে এ কিভাবে করল, কিভাবে এত সাহস পেল। কিন্তু মল্লার তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হতে দেব না, আমি আছি তো বাবা। অমিত রান্নাঘর থেকে সব ধারালো জিনিসপত্র নিয়ে একটি স্টোর রুমে তালা দিয়ে দেয় এবং চাবি তার মাকে দেয় এই বলে যে কাউকে খুলতে দিও না। এটা জানার পর যে তার নিজের ছেলে তার নিজের বোনদের মেরে ফেলেছে, তার মল্লারের প্রতি ঘৃণা জন্ম নেয়। কিন্তু সে কিছু করতে পারত না, শুধু তার উপর নজর রাখা ছাড়া, যাতে সে আর কাউকে কিছু না করে। মল্লারের মনে হয় যে বাবা তাকে মনোযোগ দিচ্ছে না, তাই সে একটি পেরেক দিয়ে নিজেকে আঘাত করে যাতে বাবা তার দিকে মনোযোগ দেয়। কিন্তু অমিতের ভালোবাসা তার জন্য মরে গিয়েছিল। এখন একদিন অ্যান্টনি আর স্ত্রী সন্তানদের নিয়ে অমিতের বাড়িতে সান্ত্বনা দিতে আসে। মল্লার অ্যান্টনির বাচ্চাকে নিজের সাথে নিয়ে যায়। সে প্রথমে রান্নাঘরে যায়, কিন্তু এমন কিছু পায় না যা দিয়ে তাকে মারতে পারে। তারপর সে তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে শ্রুতিকে ধাক্কা দেওয়া হয়েছিল। তখনই অমিতের মাথায় সন্দেহ হয় যে মল্লার কোথায়। অমিত ঠিক সময়ে মল্লারের কাছে পৌঁছে যায়, না হলে সে সেই বাচ্চাকে মেরেই ফেলত। এখন পর্যন্ত বাড়ির সবার মধ্যে শুধু অমিতই এই বিষয়টি জানত এবং সে কাউকে কিছু বলতেও পারছিল না। পরের দিন জানা যায় যে অ্যান্টনির বাচ্চাকে কেউ পাথর মেরে 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 ফেলেছে। অমিত বুঝে যায় যে এটা মল্লারই করেছে। সে তাকে একটি ঘরে নিয়ে যায় এবং ভাবে যে এই ছোট শরীরের মধ্যে থাকা শয়তানকে শেষ করতে হবে, না হলে সে পুরোপুরি রাক্ষস হয়ে যাবে। সে একটি দড়ি নিয়ে তার গলায় দিয়ে তাকে ফাঁসিতে ঝোলানোর কথা ভাবে, কিন্তু সে এটা করতে পারে না, কারণ তার ভিতরে মল্লারের মতো শয়তান ছিল না যে এত ছোট একটি বাচ্চাকে নিজের হাতে মেরে ফেলবে, আর সে তো তার বাবাও ছিল। পুলিশের মনে হয় যে অমিতই প্রতিশোধ নেওয়ার জন্য অ্যান্টনির বাচ্চাকে মেরেছে, তাই তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অমিত বলে দেয় যে এই সব তার ছেলে মল্লারই করেছে। পুলিশ প্রথমে তার কথা বিশ্বাসই করে না যে একটি বাচ্চা এই সব কিভাবে করতে পারে, কিন্তু মল্লারকে জিজ্ঞেস করলে সে নিজেই স্বীকার করে যে সেই সবাইকে মেরেছে। তার মুখে কোনো দুঃখ ছিল না, কোনো হতাশা ছিল না, কপালে একটি ভাঁজও ছিল না। এইসব শোনার পর ভাবনার প্যানিক অ্যাটাক হয়, কারণ এটা হজম করা কঠিন ছিল যে তার নিজের ৯ বছরের ছেলে এই সব করেছে। যেভাবে মল্লার এই খুনগুলো করেছে তা দেখে মনে হয় যে তার মানসিক অবস্থা ঠিক নেই, তাই তাকে একটি সাইক্রিয়াটিক সেন্টারে পাঠানো হয়, যাতে জানা যায় তার মাথায় কি চলছে। সেখানে ডাক্তার নারায়ণ এবং ডাক্তার বন্দনা তার চিকিৎসা করতে যাচ্ছিল। তারা তাকে একটু অনুভব করতে দেয়নি যে সে বন্দী। তারা তাকে সব কিছু করতে দেয় এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তার গতিবিধির ওপর নজর রাখে। ডাক্তাররা মল্লারের পিঠ এবং হাতে আঘাতের চিহ্ন দেখতে পান, তাই তারা তাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কে মেরেছে? কিন্তু মল্লার চুপ থাকে, কিছু বলে না। মল্লারের ওখানে দুগ্গু নামের একজন বন্ধুও হয়ে যায়। একদিন ডাক্তার তাকে বলেন, বাড়ি যাওয়া ছাড়া তুমি যা কিছু চাও আমি তোমাকে তা এনে দিতে পারি, বলো কি চাও? মল্লার বলে, যে আমার বোনদের মেরেছে আমি তাকে শাস্তি দিতে চাই। ডাক্তার কিছু বলতে পারে না। ডুগু
নিজের ব্যাপারে বলে যে আমার দীপাবলি খুব পছন্দ, এমনকি আমি অনেকগুলো গাড়িও উড়িয়ে দিয়েছি একদম হলিউড স্টাইলে, তাই এর জন্য আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ডুগু প্রশ্ন করে যে তুমি কেন এখানে? মালহার বলে যে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তার জন্য। মানার বলে এই সিসিটিভি ক্যামেরা কি আদৌ চলে না শুধু ভয় দেখানোর জন্য? ডুগু বলে আরে না না, আমি একবার দেশলাই জ্বালানোর নাটক করেছিলাম, তারপর সবাই আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। টিভি ক্যামেরায় দেখেছ হয়তো আমায়, তাই তো সবাই চলে এসেছিল। এরপর ডাক্তাররা জানতে পারে যে সোয়েটার বোনার একটা সুই এখানে নেই। তারা সন্দেহ করে মালহার সেটা চুরি করেছে। সবাই বলেছিল যে ও সেটা চুরি করেছে কাউকে মারার জন্য। আসলে মালহার ওইটা দিয়ে একটা ফুল বানায়। তারা বেকারই চিন্তা করছিল। এখন একদিন অমিত মালহারের সাথে দেখা করতে আসে। তখন মালহার জোরে জোরে চিৎকার করে ভয়ে ভয়ে বলে, দেখা করব না আমি, এবং সেখান থেকে চলে যায়। মালহার অমিতের সবচেয়ে প্রিয় সন্তান ছিল, কিন্তু ও যা করেছে তার জন্য অমিতের মনে ওর জন্য ঘৃণা তৈরি হয়। কিন্তু ভেতরে ভেতরে অমিত খুব কষ্ট পাচ্ছিল তার সন্তানের জন্য। যতই হোক ছিল তো তারই সন্তান, কিন্তু এখন তো মালহারই তার থেকে দূরে পালাচ্ছে। মালহার এখন এমন ভান করতে শুরু করে যে সে বাবাকে পছন্দই করে না। মালহার সারাদিন মন খারাপ করে শুয়েছিল, তাই ডাক্তার তাকে ড্রয়িং করতে বলেন এবং সিসিটিভির মাধ্যমে তার ওপর নজর রাখেন। তারা দেখেন যে সে অনেক ড্রয়িং করে এবং তারপর রেগে গিয়ে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। ডাক্তার বন্দনা ডাস্টবিন থেকে সেই সব ড্রয়িং বের করেন এবং তারা যা দেখেন তা একেবারে চমকে দেওয়ার মতো ছিল। ডক্টর নারায়ণ ওই ড্রয়িংগুলো পুলিশের কাছে নিয়ে যায়। ওতে এমন কিছু ছিল যা মাথা খারাপ করে দেবে। সে ড্রয়িং এঁকেছিল যে কেউ শ্রেয়াকে মারছে এবং সে লুকিয়ে দেখছে। সব ড্রয়িং এমন ছিল যা দেখে মনে হয় যে সব খুন অমিতই করেছে এবং নিজের ছেলেকেই ফাঁসিয়ে দিয়েছে। ডাক্তার সাহেব মালহারের পিঠের ছবি দেখিয়ে বলেন যে কেউ তাকে বারবার মেরেছে। ডাক্তার এটাও বলে যে বাচ্চা যখন এমন ছবি বানায় তখন সবসময় সত্যিই বলে। পুলিশ আবার সব লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে। এখানে জানা যায় অ্যান্টনির স্ত্রী মনে করত তার এবং ভাবনার চক্কর চলছে। অমিতও একই ভাবত যে ভাবনা এবং অ্যান্টনির মধ্যে কিছু একটা চলছে। পুলিশ অমিত এবং ভাবনাকে সেই ড্রয়িংগুলো দেখায় যা মালহার এঁকেছিল এবং জানায় যে এই সব খুন অমিতই করেছে। ভাবনা বলে যে তার বিশ্বাস ছিল যে শ্রেয়া এবং শ্রুতি অ্যান্টনিল। আমি তাকে কত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে মানসিক অসুস্থ হয়ে গিয়েছিল। পুলিশ এটাই বোঝে যে অমিতের মনে হয়েছিল শ্রেয়া এবং শ্রুতি তার মেয়ে নয়, অ্যান্টনির মেয়ে, তাই সে তাদের মেরে ফেলে এবং রাগের বশে অ্যান্টনির কুকুর এবং ছেলেকেও মেরে ফেলে। পুলিশ অমিতকে জেলে নিয়ে যাচ্ছিল এবং মলহারকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়। অমিত যেই মলহারকে দেখে হিংস্র পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। মলহার তার বাবার গালে একটি চুমু দিয়ে মায়ের কাছে চলে যায়। কিছু সপ্তাহ পর আমরা দেখি যে ভাবনা ছাদে কাপড় শুকাতে গেছে এবং মলহার স্নেহাকে কোলে নিয়ে হাঁটছে। তখনই মলহারের নিষ্পাপ চেহারা বদলে রাগে পরিণত হয়। তার ভিতরের শয়তান জেগে ওঠে এবং তার মাথায় আসে যে সে বাচ্চাটিকে কুয়ায় ফেলে দেবে। ভাবনা কাপড় শুকাচ্ছিল, তখনই সে দেখে যে মলহার স্নেহাকে কুয়ায় ফেলে দিয়েছে। সে চিৎকার করে ওঠে, সেটাকে বাঁচানোর জন্য দৌড়ায় এবং মলহার সেখানেই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে শুধু হাসতে থাকে। এরপর লেখা আসে যে অমিতকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। অমিত এবং ভাবনা 3টি মেয়েকে দত্তক নেয় এবং তাদের নাম রাখে শ্রেয়া, শ্রুতি এবং স্নেহা। সেই দিনের পর থেকে তারা মলহারকে আর কখনো দেখেনি এবং সে কোথায় আছে কেউ জানে না। তারা তাদের বাড়ি বারোট হাউস ছেড়ে চলে যায়। এমনটা মনে করা হয় যে মলহারের সিজোফ্রেনিয়া ছিল। এটি এক ধরনের মানসিক রোগ যেখানে এমন কিছুর ভ্রম হয় যা বাস্তবে নেই। নিজের শয়তানি বুদ্ধি খাটিয়ে সে সবাইকে বোকা বানিয়েছে। মলহার এতগুলো খুন কেন করল
তার মাথায় কি চলছিল? এই সব প্রশ্ন আপনার মনে রেখে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। এখন অভিনয়ের কথা বলতে গেলে আমি তো মলহার অর্থাৎ আরিয়ানের অভিনয় মুগ্ধ হয়ে গেছি। যেভাবে সে একজন সাইকোর চরিত্র অভিনয় করেছে সেভাবে বড় বড় অভিনেতারাও করতে পারেন না। সে এমন কাজ করেছে যে শেষে আপনার সত্যি তার ওপর রাগ আসবে এবং তার প্রতি ঘৃণা জন্মাবে। এটাই একজন আসল অভিনেতার পরিচয়। শয়তান আমরা সবার ভেতরেই আছে, শুধু আমাদের তাকে নিজেদের ভালো গুণগুলোর নিচে চাপা দিয়ে রাখতে হবে। তাকে জেগে উঠতে দেওয়া যাবে না, বাইরে আসতে দেওয়া যাবে না, না হলে আপনিও মলহার হয়ে যাবেন। এই ভিডিও এখানে শেষ হচ্ছে। যাওয়ার আগে আপনারা জানিয়ে যাবেন যে মুভির গল্প এবং আমার ভিডিও কেমন লাগলো। আপনারা লাইক ডিসলাইক করেও নিজেদের মতামত জানাতে পারেন। যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, যদি তাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে ভবিষ্যতে আপনারা এভাবে ভিডিও পেতে থাকেন।